আমি স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, ঢাকা দিল্লির রাজনীতি কূটনীতি গত বেশ কয়েকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সবশেষ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন এবং তারপর দেখলাম খুব দ্রুত তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে দিল্লি গেছেন। আমি স্যার প্রথমেই জানতে চাই আসলে যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক এখন, সেই সম্পর্কের যে কূটনৈতিক বিষয়গুলি আছে সেটি আসলে কিভাবে দেখছেন আপনি? চ্যালেঞ্জটা কি আসলে বাংলাদেশ ধন্যবাদ। সরকারের জন্য? আমি একজন কূটনীতির ছাত্র হিসাবে মূল চ্যালেঞ্জটা যদি একজন পররাষ্ট্র নীতির যে প্রণয়ন ও বাস্তবায়ন, সেটার যে ফর্মাল যে নীতিগুলো, তার একটা হচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রটা তাৎক্ষণিকভাবে ঠিক করা সম্ভব না, ভালো না। সম্পর্কর ক্ষেত্রটা যদি প্রসারিত করতে হয় বা সংকুচিত করতে হয়, সেটা ডিপেন্ড করবে টাইমিং, সিচুয়েশনের উপরে। পরিস্থিতিটা কি, তখন একটা দেশের প্রায়োরিটিসগুলো কি। যেমন এখানে আমি বলবো যে বাংলাদেশে অনেক কষ্টার্জিত যে স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণীত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সেটা কিন্তু অসাধারণ একটা দিক নির্দেশনায় চলছে। এবং আমরা সবাই জানি যে প্রফেসর ইউনূসের সময় থেকেই কিন্তু বাংলাদেশ মোড় ঘুরে দাঁড়িয়েছে এবং চীনের সাথে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা স্বতন্ত্র সম্পর্ক গড়ে তুলেছে, যেখানে ক্লিয়ারলি ভারতকে একটা যথাযথ অবস্থানে রাখার প্রয়াস নেওয়া হয়েছে। আজকে এই তারেক রহমানের সময়ে দেখা যায় গত এই যে 4-5 মাস ঘটে গেল, সেই প্রক্রিয়াটাই আরো পূর্ণতা অর্জন করেছে। অর্থাৎ এই যে পরিস্থিতি বা সিচুয়েশন, এই সময়ে আমাদের প্রায়োরিটি এমন যে ওই প্রায়োরিটিগুলোকে যদি ঠিক পথে রাখতে হয়, তাহলে যেই দেশের নিয়ন্ত্রণে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি, সেই দেশের সাথে প্যারালেল আবার আরেকটা তথাকথিত শুভ সম্পর্ক গড়ে তোলার প্রয়াস নেওয়াটা আত্মঘাতী হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি এটা জিরো সাম গেম হিসেবেই দেখতে হবে যে একদিকে যখন আমরা চীনের সাথে একটা অসাধারণ ঐতিহাসিক সম্পর্কে উপনীত হচ্ছি, অ্যাট দ্য সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্কটা কোনোভাবেই কিন্তু সংকুচিত হয়নি। এর প্রমাণ হচ্ছে মার্কিন যে রাষ্ট্রদূত ঢাকায় রয়েছেন, তার যে বিভিন্ন ধরনের যে আপনার অংশগ্রহণ বিভিন্ন অনুষ্ঠানে, এবং তিনি যে কতখানি বোঝাহীনভাবে ঢাকায় কাজ করছে। এবং এই যে গোড় ঢাকা ছাড়ার আগে বলে গিয়েছে যে আপনাদের প্রধানমন্ত্রী তাকে ওয়াশিংটনে হাইয়েস্ট রিগার্ড এই হিসাবে দেখে। এখন এই যে অর্জনটা, এটা কিন্তু এমনিতে হয়নি, কারণ আমাদের এক অত্যন্ত দক্ষ পররাষ্ট্রমন্ত্রী, যিনি কূটনীতির ক্ষেত্রে দীর্ঘ সময় কাটিয়েছেন, তার যে প্রধানমন্ত্রীর সহযোগিতার মাধ্যমে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলেই কিন্তু আমরা এখনকার এই সিচুয়েশনে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এখন কোনোভাবেই যদি আমরা ভারতের আমন্ত্রণে বা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে, কিংবা ভারতের সাথে যে আগেকার অবনতিশীল সম্পর্ক ছিল সেটাকে জোড়া লাগানোর জন্য যদি প্রধানমন্ত্রীর প্রয়াস নিতে হয়, তার জন্য একটা টাইমিং থাকবে। কিন্তু বর্তমান সময়ে সেই যে সুতা জোড়া লাগানোর প্রক্রিয়াটা একেবারেই আত্মঘাতী হয়ে যাবে। এবং এটাই আমি এই যে তাত্ত্বিক দিকের উপর জোর দিয়ে বলতে চাচ্ছি যে ভারত হঠাৎ করে চীন সফরের পরে একেবারে ভারতীয় প্রধানমন্ত্রী অস্বাভাবিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে চাইছে। কিন্তু তাদের যে একটা মস্ত বড় প্রয়াস রয়েছে, তাদের যে কি উদ্দেশ্য রয়েছে, ইনার এজেন্ডা আমরা বলতে পারি, যে একটা আমন্ত্রণটা হয়েছে নট ইভেন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। এবং এটা পৃথিবীতে আধুনিক কূটনীতিতে এরকম কখনো হয় না। যিনি প্রধানমন্ত্রী, তাকে যদি আপনি প্রধানমন্ত্রীর সম্মানে সম্মানিত করে আমন্ত্রণ না জানান, তাহলে কিন্তু প্রোটোকল ওয়াইজ ওইখানে হেড অফ দ্য গভর্নমেন্ট যারা থাকবে, চীন, রাশিয়া সহ অনেকগুলো দেশ, আমাদের প্রধানমন্ত্রী তো তাদের সাথে একই অবস্থানে থাকতে পারছেন না। তখন তাকে হয়তো বলা হবে যে আপনি বিমস্টেকের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আসেননি, কাজে আপনাকে দ্বিতীয় সারিতে বসতে হবে। এখন চিন্তা করে দেখেন, বাংলাদেশের জন্য শুধু না, এই যে আমাদের নবনির্বাচিত অত্যন্ত পপুলার ভোটস পাওয়া প্রধানমন্ত্রী, তার পক্ষে
এই অনিশ্চয়তায় যাওয়ার কোনো নিশ্চিত কারণই নেই। কারণ ভারত সফরে যদি যেতেই হয়, সেটা 6 মাস পরে গেলে কত বড় ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। আমরা আমাদের স্বার্থে যাব ভারতে। বাংলাদেশের স্বার্থ হচ্ছে এখন সর্বাত্মকভাবে চীনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, সেটা যেন কোনোভাবে প্রশ্ন সাপেক্ষ না হয়। এবং সেখানে যে কয়টা মূল উদ্দেশ্য রয়েছে, যে চীন আমাদেরকে অত্যন্ত জরুরি আর্থিক সাহায্য দিয়ে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যাবে। তিস্তা ব্যারেজে সর্বাত্মকভাবে চীনকে আমাদের কাজে লাগাতে হবে। এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জিনিস কাজ হচ্ছে যে ওই যে কুনমিং থেকে মান্দালয় হয়ে আমাদের কক্সবাজার পর্যন্ত যেন সড়ক যোগাযোগটা হয়। এগুলো সামান্য দেরি করাটা আমাদের জন্য আত্মঘাতী হবে। কিন্তু এখন আমরা জানি যে ভারতের স্টেটেড পলিসি, তাদের যে নিরাপত্তা উপদেষ্টা থেকে নিয়ে তাদের বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোক্স পার্সনসরা এই কয়েক সপ্তাহ আগে তারেক রহমানের চীন সফরের ঠিক পরপরই কিন্তু খোলাখুলি তারা বলেছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই করিডোর চীনের সাথে সেটা আটকাতে হবে। ভারত মনে করে যে এটা তার জন্য একটা নিরাপত্তা হুমকি। অথচ বাংলাদেশের পক্ষে এটা হচ্ছে বিরাট একটা আর্থিক ও উন্নয়নমূলক প্রয়াস, যার ফলে 2 দিনে আমাদের কমোডিটি চীন থেকে আমাদের এখান থেকে চীনে চলে যেতে পারবে মাত্র 2 দিনে, এবং চীন থেকে এসেনশিয়াল কমোডিটিস বাংলাদেশে প্রবেশ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার এক রণকৌশলগত বিষয়ে এক বন্ধু বলেছে যে আমাদের প্রায়োরিটি হচ্ছে চীনকে বাংলাদেশে স্থান করে দেয়া। সেটা শুধু ওই যে ওইখানে ইকোনমিক জোন বা বেস তৈরি করা তাতে সীমিত না। এই যে সড়ক পথে চীন আসছে, তার অর্থ হচ্ছে আমাদের নিরাপত্তা ও ভারতীয় হুমকি তার মাত্রা অর্ধেকের বেশি কমে যাবে। কেননা এই যে দেখেন, ইরান যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করতে পেরেছে, কেননা ইরানের সাথে সরাসরি চীনের রেল যোগাযোগ রয়েছে, এবং ক্রমাগতভাবে ইরান সহযোগিতা পেয়েছে, চীনের সাহায্য পেয়েছে, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একেবারে অপটিমাম লেভেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকানোর জন্য ব্যবহার করা সম্ভব হয়েছে। আমরা তো আর ভারতের সাথে যুদ্ধে যাব না, কিন্তু আমাদের সাথে চীনের একটা স্থায়ী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এই যোগাযোগটা অপরিহার্য। এখন যে কথাতে আমরা প্রথমেই আলোচনা করছিলাম, যে কথাটা বললাম যে প্রধানমন্ত্রীর চারপাশে এমন এমন কিছু প্রভাব বলয় রয়েছে যারা একেবারেই ভারতের প্রতি অন্ধ অনুগত। তার উপরে আবার এই যে ভারতের প্রোপাগ্যান্ডা মেশিনারি, সেখানে আওয়ামী লীগের তথাকথিত প্রোপাগ্যান্ডার সাংবাদিকের একটা বিরাট অংশ রয়েছে, যারা একেবারেই কমিটেড, মানে মিথ তৈরি করা, ভৌতিক রূপকথা তৈরি করা, ম্যানুফ্যাকচার করা। যেমন ধরেন একজন প্রাক্তন কূটনীতিক যিনি ডিফেক্ট করে কানাডায় চলে গিয়েছে, হারুনুর রশিদ নাম, তার এই আলোচনা টেলিভিশনের পর্দায় 2-3 দিন পর পরই আসে। তিনি একজন কূটনীতিক, উচ্চশিক্ষিত, তো তার আলোচনাগুলো যদি আপনি শোনেন, যে এই যে প্রধানমন্ত্রীর সাথে ত্রিবেদীর যে ব্রিফ একটা আলোচনা হয়েছে, সেটাকে কত রকমের যে ইয়েতে মানে কালার দিয়ে সেটাকে নানা রূপ দেয়। অথচ প্রধানমন্ত্রীর সাথে ত্রিবেদীর যে 40 মিনিটের আলোচনা, যে সেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে তুলে ধরেছে, যে বেশ কিছু সময় কেটেছে যে ত্রিবেদী তারেক রহমানকে বোঝাতে চেষ্টা করেছে, তারা তাকে দিল্লিতে প্রাইম মিনিস্টার মোদি তাকে রিসিভ করার জন্য কত, মানে কি বলে বাংলা শব্দটা হচ্ছে, উদ্গ্রীব হয়ে আছে, উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। তিনি না গেলে ভারতের জন্য এটা কত বড় দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে। এই আলোচনা, তারপর ওই হাসিনাকে কিভাবে ফেরত দেয়া যায়, আমি যতদূর জানলাম যে পররাষ্ট্রমন্ত্রীর যে সাংবাদিক, যে আমাদের প্রধানমন্ত্রী ক্লিয়ারলি রাষ্ট্রদূতকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এই যে ভারতের মাটিতে এই হাসিনা, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রয়েছে, তিনি যেভাবে এই যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করছে, এটা ভারত বাংলাদেশ সম্পর্কে কোনোভাবে সাহায্য করবে না। সুতরাং এই যে আমাদের প্রধানমন্ত্রীর যে ওয়ার্নিং টু দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, যার পরপরই তিনি আবার প্লেনে করে দিল্লিতে ছুটেছেন। আমি জানি না তার প্রধানমন্ত্রীকে সে কি ধারণা দিয়েছে, কীরকমভাবে আগ্রহ সৃষ্টি করছে। তবে এটা ঠিক যে আমাদের প্রধানমন্ত্রী যদি যায় এই সময়, যদি তার চারপাশের লোকেরা তাকে ভুল বোঝায় কিংবা এমনভাবে তাকে মানে আগ্রহী করে তোলে, এটা তার জীবনের জন্য একটা হুমকিও হতে পারে, একটা বড় রকমের হুমকি হতে পারে। এবং তার তো জীবন একটাই,
তার স্ত্রী রয়েছে, তার কন্যা রয়েছে। ভারত এখন এমন একটা অবস্থানে রয়েছে তাদের গোয়েন্দা বাহিনী, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা যদি মনে করে যে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে আটকাতে পারবে না, তারা যে কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারে। তাদের যে 2-3 বছর আগে আপনার হয়তো মনে পড়বে যে ভারতীয় গোয়েন্দা বাহিনী কত মারাত্মক আকার ধারণ করেছিল, যে কানাডার গভর্নমেন্ট পর্যন্ত ভারতীয়দের বিতাড়িত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় অবৈধদেরকে হাত করা লাগে প্লেনে একের পর এক পাঠিয়েছে। তারপর ভারতীয় নিউজিল্যান্ডে পর্যন্ত তারা একটা বড় ধরনের ইনস্টেবিলিটি তৈরি করেছে। কাজেই ভারতীয় এই গোয়েন্দা বাহিনী যদি মনে করে যে হাসিনাকে আবার বসানোর জন্য, আবার ফেরত আনার জন্য তাদের কি করতে হবে, তারা যে কোনো পথ বেছে নিতে পারে। হয়তো প্রাণনাশ করবে না, কিন্তু সেখানে তার স্বাস্থ্যে এমন কিছু করে দেবে যে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরত আসার পরে এমনও হতে পারে যে, আই হোপ নট, ইনশাল্লাহ, যে তার স্বাস্থ্যের অবনতি ঘটে, এমন কোনো কিছু তাকে খাওয়াইয়া দিতে পারে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে তার জীবনের নিরাপত্তা হুমকি নিয়ে সে কেন বিমস্টেকের চেয়ারম্যান হয়ে দিল্লিতে যাবে? যদি মোদির এতই প্রয়োজন হয়, মোদি ঢাকায় আসতে পারে। মোদি ক্যান কাম টু ঢাকা। তার প্রয়োজন যদি এতই হয়, আর তাছাড়া এমনিতেই তো প্রধানমন্ত্রী জাতিসংঘে যাচ্ছে সেপ্টেম্বর মাসে, সেখানে কোনো না একটা কোনো সুযোগ আসবে, সাইড লাইনে প্রাইম মিনিস্টারের ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হতেও পারে। তার জন্য একটা মাস তো অপেক্ষা করা সম্ভব। সুতরাং আমি সবকিছু মিলিয়ে মনে করি যে আমাদের যে সুযোগ্য পররাষ্ট্রমন্ত্রী যে অবস্থান নিয়েছে, আমার ধারণা তিনি কোনোভাবেই এনকারেজ করবে না যে এই সময় যখন আমরা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা ক্রান্তি লগ্নে আছি, সেটাকে বিষ ঢেলে দেওয়ার মতো এই ধরনের প্রয়াসে না যাওয়াটাই হচ্ছে কূটনীতির ক্ষেত্রে আমাদের জন্য সর্বাত্মক স্বার্থ। স্যার, আপনার কাছে আবারও আসবো। কামাল ভাইয়ের কাছে আসতে চাই। স্যারের দীর্ঘ বক্তব্য শুনছিলাম আমরা। কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় ঢাকা দিল্লির রাজনীতি কূটনীতি দুটাই এটা আপনি কিভাবে দেখছেন? জি। আসলে স্যার খুব চমৎকার করে বলছিলেন, যারা কূটনীতি কম বোঝেন অথবা বোঝেন না, তাদের জন্য এত সহজবুদ্ধ করে স্যার ব্রিফটা করেছেন। একেবারে সাদামাটা একটা বর্ণনা দিয়েছেন, অনেক তাত্ত্বিক দিক এখানে আছে। তো কূটনীতির মধ্যে যেটা থাকে ফরমাল, ইনফরমাল, আবার আমাদের গণমাধ্যমের ভাষায় আমরা যেটাকে বলি ইনডোর অ্যান্ড আউটডোর, ব্যাক চ্যানেল, জি, ডোরে ডোরেও তফাৎ আছে, ওপেন চ্যানেল, জি, ফরমাল ইনফরমালও তফাৎ আছে। তো এখন স্যার যথার্থ বলছেন যে আমাদের এখানে একটা বয়ান তৈরি করার একটা কালচার কিন্তু শুরু হয়ে গেছে, একদম টাটকা। স্যার এতক্ষণ যা বললেন ওখান থেকে সুন্দর করে কেটে নিয়ে দুটা লাইনকে দিয়ে আরেকটা কন্টেন্ট তৈরি করে ফেলা যাবে। এত দক্ষ এই টিমটা, তারা সারাক্ষণ এসব উৎপাদন করেন। গত 2 দিন ধরে কিন্তু একটা ঘুরছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি নিতে পারে ভারত, ওনাকে ওখানে আটকে রেখে আগের প্রধানমন্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দেবে। অর্থাৎ গ্রাহক আছে, কাস্টমার আছে, এসব জিনিস কোথায় অটোকার্ডও হয়েছে, ভালো চলছে। অর্থাৎ এখানে এইসব তথ্য, অপতথ্য, আধা তথ্য মিলিয়ে এ ধরনের কন্টেন্টের একটা বিশাল বাজার। অর্থাৎ তো এই সুযোগটা তারা কেন পায়? যেহেতু সবাই কম বেশি বিষয়টা বোঝে। আর তার চেয়ে বড় কথা, ঘটনা তো একদম টাটকা, 24 আর 26 সময় বেশি তফাৎ নয়। তো যেখানে কথা আসছে যে ভারত আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, এখানে কিন্তু একটা ধাপ আমরা পেরিয়ে যাচ্ছি। উন্নয়ন তো পরে, আগে হচ্ছে স্বাভাবিক করা। সম্পর্কটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে নেই। তো এই স্বাভাবিক করার প্রধানত এবং প্রথমত দায়িত্ব ভারতের, কারণ বাংলাদেশের সাথে সম্পর্কটা অস্বাভাবিক ভারতই করেছে। বিস্তারিত না গিয়েও বলতে পারি, আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন, মোটা দাগে এখন তিনি 3rd ইনিংসে আছেন কূটনীতির প্রশ্নে। ক্ষমতায় এসে তিনি আগে কোন দেশে যাবেন খেয়াল করে দেখুন, এটা নিয়ে কয়েকদিন কিন্তু কথা চালাচালি হয়েছে। এরপর এখন আপনি তথ্যগতভাবে বলতে পারেন যে আগে তিনি মালয়েশিয়া গেছেন, আসলে ফাংশনালি আগে তিনি চীন গেছেন, মালয়েশিয়া হয়ে চীন গেছেন। তো মনে করুন শেখ হাসিনা যখন সর্বশেষ চীনে গিয়েছিলেন ক্ষমতা থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগে, তখন রাষ্ট্রীয়ভাবে বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চীন যাচ্ছেন এতে ভারত কিছু মাইন্ড করেনি। এটা জানানো খুব দরকার হয়ে পড়েছিল যে তিনি চীন যাবেন, ভারত এতে মাইন্ড করেছে কিনা। তো স্যার যথার্থ বলেছেন, ডক্টর ইউনূস আমল থেকে কিন্তু আমাদের কূটনীতির মধ্যে একটু ধারাপাতটা একটু একটু করে স্পষ্ট হচ্ছিল, খোলাসা হচ্ছিল। অর্থাৎ ইনডোর কমে গিয়েছিল, আউটডোরটা একদম পরিষ্কার। ডক্টর ইউনূস যে ভাষায় কথা বলেছেন একটু একটু করে বলতেন, এই সরকার এসে কিন্তু আরও পরিষ্কার করছে। তো প্রথম ইনিংসটা বললাম এই কারণে যে চীন সফর,
এবার সেকেন্ড ইনিংস দেখেন, যুক্তরাষ্ট্রের যে হেভি ওয়েট কয়েকটা প্রতিনিধি দল আসলো একের পর এক, কিন্তু প্রত্যেকটাই ভারী, হাই ভলিউমের। তো যুক্তরাষ্ট্র তার এখানে যে অবশ্যই এজেন্ডা আছে, অবশ্যই তার এখানে কিছু প্রোগ্রাম আছে। তো আমরা যদি কূটনীতির দৃশ্যপটটা দেখি, আউটডোরটা, আমাদের এখানে যিনি আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক, তিনি বেশ ফুরফুরে আছেন। তো তাদের ফুরফুরে আমরা কিভাবে দেখি? তারা কখনো রিক্সা চালান, কখনো নৌকায় ওঠেন, সর্বশেষ তিনি ঝালকাঠিতে গেছেন, পেয়ারা খেতে গেছেন। তো আমরা যদি ওখানে কূটনীতি স্যার আরো ভালো বুঝবেন যে বডি ল্যাঙ্গুয়েজেও কিছু তথ্য দেয়। এবার থার্ড পর্যায়ে হচ্ছে এখন আবার জাতীয় সংঘ সামনে আছে, সমান্তরালে ভারত। তো ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো করতে চায়, এটা করাই তো স্বাভাবিক। যদি এমনটা হয়ে থাকে যে ভারত তার কৃতকর্মের কিছু অনুশোচনা করছে, যেটা তার পছন্দের দল আওয়ামী লীগ এখন পর্যন্ত করেনি, খাস পছন্দ, এখন পর্যন্ত কোনো অনুশোচনা নেই, কোনো ভুল করেছে ওই ধরনের দুঃখ প্রকাশও নেই। আর ক্ষমা তো আরো পরের বিষয়, ক্ষমা নাও চাইতে পারে, রাজনীতিবিদদের ক্ষমা চাইতে হয় না, আজ পর্যন্ত চাইতে হয়নি কারো। তো এরকম একটা অবস্থায় যখন শেখ হাসিনা আশ্রয়ে আছেন ভারতে, এগুলো পরিষ্কার, এগুলো কিন্তু গোপন তথ্য না। ভারত ওই সময় কাণ্ডকীর্তিগুলো না করলে হয়তোবা শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফেসিবাদের এই উচ্চতায় নাও যেতে পারত, যদি সত্যিকারের হিতাকাঙ্ক্ষী হতো। তো এখন তো একটু একটু বলছে ত্রিবেদী সর্বশেষ, যেটা আমরা তার ব্রিফিংয়ে পেয়েছি, যে দুই দেশের জনগণের মধ্যে একটা বন্ধুত্ব তিনি দেখতে চান। এই তথ্যটা কিন্তু ভারত কখনো দেয়নি। তারা বন্ধুত্ব করেছে আওয়ামী লীগের সাথে, বন্ধুত্ব করেছে শেখ হাসিনার সাথে, এগুলো কিন্তু একদম প্রকাশ্যে। তাদের দলের সাধারণ সম্পাদক খুব গলা উঁচু করে বলতেন যে তলে তলে কি যেন আছে একটা, আর দিল্লি আছে, আমরা আছি, এগুলো প্রকাশ্যে বলতেন। তো আবার দীর্ঘদিন তো এখানে একটা বয়ান ছিল, বিএনপির কোনো কোনো নেতাকেও আমরা দেখেছি যে তারা তারেক রহমানের জন্য খুব ব্যথিত। কেন? যে ভারত ওনাকে চায় না, এই জন্য উনি আর কিচ্ছু পারবেন না। আওয়ামী লীগের নেতারাও কিন্তু করে, আওয়ামী লীগ কান্নাকাটি করে বিএনপির জন্য, যে বিএনপি কে চালাবে, তারেক রহমানকে তো ভারত পছন্দ করে না, বিএনপি যদি তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বিএনপিটা ভালো হয়ে যাবে। তো দরদের মাত্রাটা আপনি দেখেন, এগুলো প্রকাশ্যে চলেছে, গোপনে না, ফিসফিস করেও না। তো ওই রকম একটা অবস্থা এখন ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো করতে চাইবে, এটা স্বাভাবিক। এবং এই ভালো করার যদি নিয়তটাও ভালো হয়, অথবা যদি এমনটা হয় যে কোনো কাফফারার বিষয় আছে এখানে, সেটাও ভালো উভয়ের জন্য। কারণ 5 আগস্টে এখানে পতনটা শুধু আওয়ামী লীগের হয়নি, শুধু শেখ হাসিনার হয়নি, পতনটা প্রকারান্তরে ভারতেরও হয়েছে এখানে। তো এটা ভারতের জন্য কষ্টের। এই কষ্ট এখন তারা কিভাবে মুছবে? ভালো হয়ে মুছবে নাকি কোনো দুঃখ প্রকাশ করে মুছবে? তো দুঃখ প্রকাশ না করলেও যে কয়েকটা তথ্য দেয়া হচ্ছে এখানে, একটা হচ্ছে জনগণের সাথে জনগণের সম্পর্কের মধ্যে তারা রিলেশনটা আনতে চায়, এটা ভালো বার্তা। তারপরে ত্রিবেদী সাহেবকে এখানে দেয়া হয়েছে একটা বড় রকমের এজেন্ডা নিয়েই, বড় অ্যাসাইনমেন্ট এটা তার জন্য। তিনি একাধারে কূটনীতিক, একাধারে আবার রাজনীতিক। আসার সময় স্থলপথ দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, আসার পরে পর্যন্ত 2 বার গেছেন, 2 বারে কিন্তু দৌড়ে দৌড়ে গেছেন, আসমান দিয়ে খুব দ্রুত আকাশপথে গেছেন। অর্থাৎ তিনি প্রচুর খাটছেন, প্রচুর পরিশ্রম করছেন। তো এরকম একটা অবস্থায় সম্পর্কটা যদি আস্তে ধীরে হলেও, ধীরে ধীরে হলেও অন্তত স্বাভাবিকতায় আসে, এরপর হয়তো বা আমরা সম্পর্ক আরো উন্নত হবে বা উন্নত করার চিন্তাটা করতে পারবো। স্যার যথার্থ বলেছেন, যখন গোলমাল পাকে তখন কিন্তু সন্দেহ স্বাভাবিকভাবেই বাড়ে। ভারত যখন আমাদের সাথে এখন ভালো ব্যবহার করছে, স্বাভাবিক সন্দেহ যে এত ভালো কেন, যে হঠাৎ করে এত ভালো কেন, জি, এই ভালোর ফেরটা কোথায়, কোনো রকম ফের আছে কিনা, স্বাভাবিক বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হবে। আবার এখন যারা ক্ষমতায় আছে তারা তো একটা রাজনৈতিক দল, এই দলটার মধ্যে বহু দলের, বহু মতের, বহু বুদ্ধির লোকজন আছেন। ভারত প্রশ্নেও কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা আছে, যে ভারতের সাথে সম্পর্ক কোন মাত্রায় কতটুকু রাখলে ভালো হবে। অথবা কেউ কেউ বিশ্বাস করেন যে ভারতের আশীর্বাদ ছাড়া এখানে রাজনীতিতে টিকাটা বড় কঠিন, এখনো বিশ্বাস করেন। তো এরকম একটা অবস্থায় অবশ্যই সরকার যে অবস্থানটা পরিষ্কার করছে, এটা একটা উল্লেখযোগ্য দিক। কথাবার্তা কিন্তু একদম পরিষ্কার করে বলছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথাবার্তা একদম পরিষ্কার। স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কয়েকদিন একটু ধোঁয়াশা ছিল যে তিনি কথা পরিষ্কার করেন না কেন ভারত প্রশ্নে। বিশেষ করে তিনি ব্যক্তিগতভাবেও ভারত প্রশ্নে কিছু জায়গায় প্রশ্নবিদ্ধ, তার নামের সাথে একটা শব্দ, ভারতের একটা জায়গার নামও উল্লেখ করা হয় বিশেষ কারণে। ওই জায়গায় তিনিও কিন্তু কথাবার্তা সম্প্রতি ভারত প্রশ্নে খুবই পরিষ্কার করছেন। তার মানে হচ্ছে বাস্তবতার এমনই এক নিষ্ঠুরতা যে এখানে আধা কথায় আর হচ্ছে না, ইশারা ইঙ্গিতের কথায় আর হচ্ছে না, জি, পরিষ্কার করেই কথা বলতে হচ্ছে। যেটা আমাদের পুরান ঢাকায় বলে যে ঝাড়া কাশি দেওয়া, যেটা বাংলাদেশ কাশিও আসলে, পরিষ্কার করতে হবে।
তার অবস্থানে স্পষ্টভাবেই বাংলাদেশ জানিয়ে দিয়েছে, একাধিকবার জানিয়ে জানিয়ে দিচ্ছে। দিয়েছে। কামাল ভাই, আমি আপনার কাছে আসবো, আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, সম্পর্ক আসলে স্বাভাবিক হবে কিভাবে? তাদের দিক থেকে বেশ আগ্রহ দেখাচ্ছে এখন। আপনি বলছেন এটি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি আসলে আমরা জানি না, কিন্তু এই অবস্থায় আসলে কিভাবে সম্পর্ক স্বাভাবিক হবে? সবাই বলছে স্বাভাবিক করার কথা, তারাও বলছে, আমরাও বলছি, কিন্তু সম্ভব কিভাবে দেখেন, সম্ভব? আমার কথাটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমার ধারণা হচ্ছে যে সম্পর্ক স্বাভাবিক করার সময় আসেনি। সম্পর্ক স্বাভাবিক করতে হলে অনেকগুলো সার্কামস্টান্সেস লাগে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সম্পর্ক স্বাভাবিক করতে হলে ভারতকে তার পররাষ্ট্র নীতি পাল্টাতে হবে। এবং বাংলাদেশে যে দীর্ঘ সময় হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ক করেছিল, সেই চ্যাপ্টারটা ভারতের একেবারে বন্ধ করতে হবে এবং সেই প্রমাণ বাংলাদেশের পেতে হবে। এবং এটাও ঠিক যে ভারত যদি সত্যিকার অর্থে হাসিনাকে ফেরত দিতে চায়, তাহলে বাংলাদেশ যেভাবে চাচ্ছে সেভাবে ফেরত দিতে হবে। এমন কোনো উপায়ে সেটা সম্ভব হতে পারে না যে তাকে প্লেনে করে আনতে হবে। তাকে ভারত স্বাভাবিকভাবে তার বিএসএফ এর মাধ্যমে বর্ডারে, আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তাকে তুলে দেবে, কেননা সে বাংলাদেশের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সম্পর্ক যদি সত্যি স্বাভাবিক করার ইচ্ছা থাকে, তাহলে এইভাবে ভারতকে প্রমাণ দিতে হবে যে বাংলাদেশের প্রতি সে, তার দেশ, তা এই মোদী সরকার দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো কিছু তেমন দেখি না। ঢাকায় সব ডিপ্লোম্যাটিক সার্কেলসে, এই যে ধরনের সাংবাদিক সার্কেলসে একটা বড় আলোচনা হচ্ছে যে এই ভারতের প্রধান ঢাকায় আসছে তার 3 জন ঊর্ধ্বতম সহযোগীকে নিয়ে, এবং তারা নাকি এখানে আলোচনা করে গিয়েছে। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওই ভদ্রলোকের সাথে আলোচনা করেছে। এমনকি এতটুকু বলা হয় যে তারা তাদের প্রধান নাকি প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছে। এবং কেন, কিভাবে, কি পর্যায়ে, কতখানি নিরাপদভাবে এই হাসিনাকে এই দেশে ফেরত পাঠানো যায়, এটা আমার মনে হয় নিছক গুজব। এবং এটা ওই ভারতপন্থী সাংবাদিকরা এইসব তৈরি করে। কারণ আমরা সামরিক বাহিনী সূত্রে ক্লিয়ারলি জানতে পেরেছি যে ওদের ওই প্রধানের ভিজিটটা এটা অনেকটা আনুষ্ঠানিক ছিল। যেমন বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন ভারতে যায়, ভারতের গেস্ট হয়ে তারা ওইভাবে ট্রিটমেন্ট পায়। আমাদের এখানে যেমন পাকিস্তানের আইএসআই প্রধানও এসেছিল, কিন্তু সেটা নিয়ে ভারত তো মহাচিৎকার শুরু করে দিয়েছিল যে এটা কেন। অথচ এখানে তাদের আইএসআই প্রধান, প্রধান আসছে এবং এই ভারতপন্থী সাংবাদিকরা নানা রকমের ভৌতিক কাহিনী তৈরি করা শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশের জন্য যেটা সম্পর্ক যদি স্বাভাবিক করতে হয়, ভারতের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাটা, এটা প্রায় বলতে গেলে এখন এত অল্প সময়ে অসম্ভব। কিন্তু আমাদেরকে সেই সময়টুকু ওয়েট করতে হবে। আমাদের এখন ভারতের সাথে কোনো প্রয়োজন নেই। আমাদের বিমস্টেকে থাকা, চেয়ারম্যানশিপ করা অ্যাবসলিউটলি অর্থহীন। কেননা এটা একটা কাগজে কলমে অর্গানাইজেশন যার মূল উদ্দেশ্য হচ্ছে সার্ককে ধ্বংস করে দেয়া, সার্কের আইডিয়া। কিন্তু আমাদের তো পররাষ্ট্রনীতির স্টেটেড পজিশন হচ্ছে যে ভারতকে অবশ্যই সার্ক মেনে নিতে হবে এবং সার্কের পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতকে প্রমাণ দিতে হবে যে সার্ক উজ্জীবিত হবে। এইসব দৃষ্টিভঙ্গি ভারতের পক্ষে সম্ভব না। ভারত যদি আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক চাইতো, আর অন্য কয়েকটা দেশের মতো ভারত এই ধরনের অবস্থানে যেত না। ভারত আমাদের চীনের সাথে যে সম্পর্ক এখন উদ্দীপ্ত হচ্ছে, ভারতে যদি একটা স্বাভাবিক পররাষ্ট্রনীতি থাকতো, তাহলে কিন্তু ভারতের রিয়াকশন হতো এমন যে বাংলাদেশের সাথে চীনের যে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়নমূলক সহযোগিতা, তাতে ভারতের কোনো আপত্তি নাই। ভারত একে ওয়েলকাম করছে এবং ভবিষ্যতে চীন ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি হবে, সেখানে বাংলাদেশ যেন একটা ইতিবাচক রোল প্লে করে। এরকম অবস্থান যদি ভারত নিত, তাহলে আমরা বিশ্বাস করতাম যে ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। এই যে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক, পাকিস্তান চাইছে সার্ককে উজ্জীবিত করতে, পাকিস্তান চাইছে আমাদেরকে এই যে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় নিবিড়ভাবে সহযোগিতা করতে। পাকিস্তান আমাদের যে বাংলাদেশের জনগণ যে পাকিস্তানের সাথে একটা সত্যিকারের গভীর সম্পর্ক চায়, সেটা ভারতের না বোঝার কোনো কারণ নাই। ভারত যদি সত্যি আন্তরিক হতো, তাহলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ককে ঘৃণা না করে বরং বলতে পারতো যে ভারত বাংলাদেশ সম্পর্ক পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নত হচ্ছে, তারা অস্ত্র সহযোগিতা করছে। এই ব্যাপারে ভারত তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা এটাকে ওয়েলকাম জানাই। কেননা আমরা আশা করি যে বাংলাদেশের প্রচেষ্টায় পাকিস্তান ভারতের জন্য এমন একটা পরিস্থিতি করবে যেন ভারত আবার
সার্ককে উজ্জীবিত করার মতো একটা মানসিকতা অর্জন করে। অর্থাৎ ভারত এটা বলতে পারতো যে বাংলাদেশের সহযোগিতা চায় যাতে ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। এটাই হতে পারতো একটা স্বাভাবিক সম্পর্ক গড়ার একটা স্বাভাবিক দেশের নীতি। কিন্তু আমরা কি দেখছি, এটা তো আর সেই আগেকার নেহরুর সরকার না, নেহরুভিয়ান ফরেন পলিসি না, এটা বাজপেয়ীর ফরেন পলিসি না, তাদের উদার দৃষ্টিভঙ্গি ছিল। আমরা দেখছি যে ভারতে এখন একটা সন্ত্রাসী মৌলবাদী সরকার, আরএসএস সরকার ভারতকে পরিচালিত করছে। আমরা দেখছি যে ভারত মাত্র 4 দিন আগে মৌলভীবাজারে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে, ঠিক যখন এই মিটিংয়ের কথা ছিল যে রাষ্ট্রদূত দেখা করবে। আপনি চিন্তা করেন যে যেখানে রাষ্ট্রদূতকে প্রায় 3-4 মাস পরে, 2-3 মাস পরে প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছে দেখা করার, ঠিক তার আগের দিন একজন বাংলাদেশিকে বিএসএফ মেরে ফেলে। এটা কি দিল্লির ইঙ্গিত ছাড়া হয়েছে? দিল্লি কি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে? কোনো কিছুই হয়নি। এবং প্রত্যেক রাতে তারা এই যে 90 লক্ষ মানুষ যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, যার 70% হচ্ছে মুসলমান, যার কারণে মমতা ব্যানার্জি নিশ্চিত পরাজিত হয়েছে, সেই মানুষগুলোকে বর্ডারে এনে এনে এখনো রাতের বেলায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভারত ঠেলে দিচ্ছে। এগুলো সব শত্রুতার সম্পর্ক, এবং এটাকে আপনি কেন প্রশ্রয় দিবেন? এটা এই বাস্তবতা আমরা ক্লিয়ারলি প্রধানমন্ত্রী জানিয়ে দেওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে হিজ হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস। পররাষ্ট্রমন্ত্রী যথেষ্ট তার যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বললেন, তার বডি ল্যাঙ্গুয়েজে প্রেস কনফারেন্সে এটা ক্লিয়ার করে দিয়েছে, একদম ক্লিয়ার যে আমরা তারা ভারতের। তো এগুলি বন্ধ করছে না স্যার। আরো কয়েকটি ঘটনা আমি উল্লেখ করি যে আমাদের দেশের লোকজনকে তারা ওই পাশে ধরেও নিয়ে গেছে, হ্যাঁ, এবং এর পাল্টা হিসেবে আমাদের দেশের লোকজন আবার তাদের দেশের লোকজনকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, মানে এটা তো আসলে কূটনীতিক পর্যায়ে এটার কোনো সমাধানও হচ্ছে না। কোনো সমাধান হবে না। এখানে ভারতীয় জনগণের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি অত্যন্ত বিরূপ, হিংসাত্মক। আজকে আমাকে একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ফোন করে বলল যে তার অধীনস্থ এক কর্মচারী, তার ছোট ভাই হিন্দু, সে উত্তরপ্রদেশে গিয়েছে চাকরির খোঁজে। যখন তারা বুঝতে পারলো যে সে বাংলাদেশি, হিন্দু হওয়া সত্ত্বেও তাকে এমন বেদম প্রহার করেছে যে তার নিথর দেহ শেষ পর্যন্ত তারা গাছে ঝুলিয়ে রেখেছে, এবং এটা নিয়ে প্রতিবাদ করেছে। আমাকে যেই ভদ্রলোক ফোন করলো আমার কাছে খুব বিনয়ের সাথে সময় চেয়ে নিল, একজন রিটায়ার্ড মেজর, বলল স্যার আমি আপনাকে এটা জানাচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি, এমনকি উত্তরপ্রদেশের মতো যে প্রদেশ যেখানে অনেক লক্ষ লক্ষ মুসলমান রয়েছে, সেখানে বাংলাদেশি জানার পরে হিন্দু হওয়া সত্ত্বেও তাকে মেরে ফেলেছে। এবং এটাই বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী ভারত যাওয়াটা যে কতখানি ঝুঁকিপূর্ণ। আমি আশা করব এবং কামনা করব যে তার স্ত্রী অত্যন্ত মেধাবী একজন মহিয়সী মহিলা, যিনি প্রায় তার হাজব্যান্ডের সাথে পার্টিসিপেট করে বিভিন্ন অনুষ্ঠানে, এবং একটা সূত্র জানিয়েছে যে মিসেস জুবাইদা রহমানের অত্যন্ত শক্তিশালী প্রভাব রয়েছে তারেক রহমানের উচিত। আমি এখান থেকে এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব যে তিনি যেন তার স্বামীকে সংযত করেন, যারা তাকে এই ভুল পথে নিতে চেষ্টা করছে, যেসব ভারতপন্থীরা বিএনপিতে ঢুকে বিএনপিকে ধ্বংস করতে চাইছে, তাদের কথায় যেন কোনোভাবে প্রধানমন্ত্রী প্রলুব্ধ না হয়। কেননা ভারত সফর তার জন্য কোনো অবস্থাতেই সম্মানজনক হবে না, হবার প্রশ্নই ওঠে না। এই অপমানজনক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। বাংলাদেশের মানুষ কখনো চায় না যে তাদের ইলেক্টেড প্রধানমন্ত্রী ঝুঁকি নিয়ে ভারতে যাক, কারণ তাহলে আমরা এই দেশ অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। এবার একটু দেশের পরিস্থিতির দিকে আসতে চাই। যে আজকে আমরা দেখেছি যে বরিশালে, সাভারে বোমা আতঙ্ক। বরিশালে তো আমরা দেখলাম যে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ ঘটেছে, এবং সাভারে যেটি দেখলাম আমরা যে প্রেসার কুকার বোমা, এটি আসলে আমি একটু উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ্য বস্তু ও একটি ট্রাম ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সকাল 8টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ড্রামের ভেতরে একটি কোরআন শরীফ, জামা কাপড় ও স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার এর মতো একটি বস্তু দেখতে পান তারা। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। এর পাশাপাশি আমরা হত্যাকাণ্ড ঘটনাও দেখেছি। সিলেটে আমরা দেখেছি যে 3 জনকে হত্যা করা হয়েছে। সম্প্রতি আমরা দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ করে মাদকের ঘটনাও আছে সঙ্গে। আপনি কিভাবে দেখছেন? অবশ্যই উদ্বেগজনক। প্রথমত বোমার বিষয়টা আসি। আজকে ঘটনা দুটা এখন পর্যন্ত, একটা বিস্ফোরণ আর একটা উদ্ধার। বিস্ফোরণটা কোথায়? আদালতের সামনে। আর উদ্ধারটা কোথায়?
একটা মসজিদের মাঠে, খেয়াল করে দেখুন উপাদানগুলো, মসজিদের মাঠে তথ্য হিসাবে আছে, আবার ওই বক্সের মধ্যে বা ড্রামের মধ্যে কোরআন শরীফও পাওয়া গেছে। তাহলে দেখেন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা উপাদান কত স্পর্শকাতর। তো আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম শুধু দেশের কথা, যে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে যেটা সমস্যা, এটা প্রতিবেশীর জন্য সমস্যা হয়, আশপাশের জন্য সমস্যা হয়। অর্থাৎ অভ্যন্তরীণ নিরাপত্তা আসলে শেষ পর্যন্ত শুধু অভ্যন্তরীণ জায়গায় থাকে না, সেটার বিস্ফোরণ বলেন, সেটার ইফেক্ট বলেন, আশপাশেও ছড়ায়। তো যেখানে প্রতিবেশী দেশের সাথে আমাদের এই অবস্থা, কূটনীতির একটু একটু করে ধারাপাতে আমরা একটা ছন্দপতনও দেখছি, আবার ভিন্ন মাত্রায় যেতেও দেখছি। এখানে মনে করতে হয় বা মনে করিয়ে দিতে হয়, বাংলাদেশে একটা 2004 সালে সম্ভবত সিরিজ বোমা হামলা হয়েছিল। ওই সময় আমাদের তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীন সফর সংক্ষিপ্ত করে তাকে চলে আসতে হয়েছিল। তো বোমা বিস্ফোরণ বাংলাদেশে, সফররত বেগম খালেদা জিয়া তাকে আবার চলে আসতে হয়েছে। এসবের ফের বা রহস্য কিন্তু আজও পুরোপুরি উদ্ধার হয়নি, কিন্তু গন্ডগোল বা অঘটন যা ঘটার তা কিন্তু ঘটে গেছে। এই গত কয়েকদিন বোমা বিস্ফোরণের একটা নমুনা আমরা দেখছি, কাছাকাছি ঘটনা মিরপুরে হলো, মতিঝিলে হলো, আবার দু একটা দেখা গেল যে শুধু একটা আতঙ্ক তৈরি করার জন্য মোটামুটি ঢাকা শহরটাকে তোলপাড় করে দেওয়া হলো। মাঝে দিয়ে আপনি আমি সহ আমরা গণমাধ্যম কর্মীরা ভালো রকমের হয়রান হয়েছি। মেট্রো রেলের ওখানে, তারপরে জি। কারণ বস্তার মধ্যে একটার পর একটা, একটার পর একটা, অর্থাৎ ব্যতিব্যস্ত রাখা বা আতঙ্ক তৈরি করার কোনো কারসাজি বা কোনো চাতুরি আছে কিনা এটাও কিন্তু ভাবনায় নিতে হবে। আর যেহেতু সাথে এই কোরআন শরীফ মসজিদের সামনে, আদালতের সামনে, এগুলো অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যে আসলে উদ্দেশ্যটা কার, কিভাবে। এমনিতেই একটা কথা মাঝে মধ্যে বলা হয় যে এখানে আবার জঙ্গি ভর করেছে। তো আগেও আসলে আবার অর্থ কি, যে আগেও ভর করেছে। তো আগের ওই জঙ্গির ফয়সালা কিন্তু আজ পর্যন্ত হয়নি, বরং জঙ্গি নাটকের এক একটা ঘটনা আমাদেরকে কিন্তু এখনো স্তব্ধ করে দেয়। সেটা সিভিলিয়ানদের মধ্যে করতে করতে ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে গিয়েছিল। রানিং মেজরকে জঙ্গি বলে নাটক সাজিয়ে হত্যা করে লাশও ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। এমন নাটকীয়তা যে স্বজনরাও তার লাশ নিতে চায় না। অর্থাৎ জঙ্গি কার্ডটা এখানে এত অপব্যবহার হয়েছে, কিন্তু ততক্ষণে কিন্তু প্রাণহানিগুলো ঘটে গেছে। এগুলোর ফয়সালা আদৌ হবে কিনা আমরা জানি না। কোথায় জাহাজ বাড়ি, কোথায় কি একটা পুরনো বাড়ি, এমন একটা নাটকীয়তা। তো যখন এই বিদ্যমান রাজনীতিতে দুটি দল, খুব না বললেই নয়, এমন এমন জিনিস নিয়ে তারা ব্যস্ত থাকছেন, এমন এমন অবান্তর কথা বলছেন, গালমন্দ করছেন, এর মধ্য দিয়ে যদি আবারও সেই জঙ্গি কার্ড সামনে চলে আসে, তাদের দুপক্ষের কারোর জন্যই বোধহয় সেটা ভালো কোনো তথ্য হিসাবেও ভালো নয়, ঘটনা হিসাবেও ভালো নয়, পরিণাম হিসাবেও বোধহয় ভালো হবে না। আক্রান্ত দুপক্ষই হবে। ডিবির একটা ব্রিফিং ছিল, আপনি জানেন নিশ্চয়ই, যে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের যে পেট্রোল পাম্প আছে সেখানের সেই টাকা তারা ছিনতাই করে নিয়েছে, কুপিয়ে আহত করে। দুদিন আগের ঘটনা। দুদিন আগের ঘটনা। তো কিন্তু সব ঘটনারই কিন্তু পারদ বলেন আর ব্যারোমিটার বলেন এক হয় না, যদিও প্রত্যেকটা ঘটনাই দুঃখজনক। তো প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষদের বাড়িতে বা অফিসে এই ঘটনা, এর মধ্য দিয়ে তথ্যটা কি মেলে? তথ্যটা মিলে এই যে প্রধানমন্ত্রীকে কিন্তু আপনি যুক্ত করে ফেলছেন, কোনো না কোনো বাবা যুক্ত হয়ে যাচ্ছেন তিনি। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, এই তথ্যটা আরও স্টাবলিশড হচ্ছে। তো আমাদের মনোজাগতিক একটা বিষয় আছে, একটু মনে করিয়ে দেই। স্যারের বোধহয় মনে আছে, ডক্টর ইউনূস সরকারকে যখন সমালোচনা শুরু করা হলো, কারণে অকারণে 2 বেলা 3 বেলা করে তার সমালোচনা করা মনে হয় যেন অনেকটা এবাদতের মতো, যে যমুনার সামনে গিয়ে একটু ঘেরাও করতে হবে, সচিবালয়ে গিয়ে একটু বেসকে দিতে হবে, তারে গালমন্দ করতে হবে। এগুলো করতে করতে একটা পর্যায়ে শুধু বিএনপি নয়, অন্য অন্য দল থেকেও কিন্তু বলা হলো যে একটা নির্বাচিত সরকার এসে গেলে এই ঝামেলাগুলো আর থাকবে না। বক্তব্যটা একমুখী হয়ে গেল যে সবচেয়ে জরুরি একটা নির্বাচিত সরকার, ইউনূসকে দিয়ে হচ্ছে না। এটা মোটামুটি মানুষের মনোজগতে ভালোভাবে গাঁথা গেছে। ছোট্টখাট্ট ঘটনা হলো, আমরা বলছি নির্বাচিত সরকার হলে কিন্তু এটা হতো না। মতিঝিলে হয়তো ছোটোখাটো একটা গন্ডগোল পেকেছে, বলছে যে না, নির্বাচিত সরকার থাকলে এটা হতো না। মেট্রো রেলের একটা বেয়ারিং খুলে পড়ে গেছে, বলছে যে নির্বাচিত সরকার থাকলে আর এটা হতো না। অর্থাৎ আমরা বয়ানটাকে এইভাবে সামনের দিকে নিয়ে গেলাম। মাগুরায় আচিয়া ধর্ষণ হয়েছে একটা বাচ্চা মেয়ে, যে নির্বাচিত সরকার থাকলে আর এগুলো হতো না। অর্থাৎ মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল নির্বাচিত সরকারের প্রতি। গত কয়েকদিন খেয়াল করে আপনি দেখুন, ছোট্টখাট্ট ঘটনায় প্রধানমন্ত্রীকে কিন্তু ফোকাস করে ফেলা হচ্ছে।
একটা টক শোতে 2-3 দিন আগে বিএনপির এক নেতা বলছিলেন ক্ষুব্ধ হয়ে যে মানুষের মানসিক যে চর্চা এটার সমালোচনা করতে গিয়ে তিনি বলছিলেন আমার সাথেই যে টিকাটুলিতে উনি দেখেছেন একটা ম্যানহোলের ঢাকনাকে যেন চোরেরা নিয়ে গেছে। এলাকার লোকজন গালি দিচ্ছে প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী যে কি করেন, ম্যানহোলের ঢাকনাটা চুরি হয়ে গেল। কিন্তু অনেক পুরাতন ম্যানহোলের ঢাকনা অর্থাৎ চুরি। বোঝেন ম্যানহোলের ঢাকনা কেন চুরি হয় সেটা প্রধানমন্ত্রী যে কি করেন। তো এটা আপনি কি ভালোবাসা বলবেন নাকি তাচ্ছিল্য বলবেন? ভালোবাসা বলা যায় যে যাবতীয় প্রত্যাশা ওনার কাছে, যেহেতু তিনি অনেক প্রত্যাশা মিটাচ্ছেনও, আবার তার কাছে চাহিদাও অনেক, এটাই এক বাস্তবতা। যেহেতু আমরা নির্বাচিত সরকার চেয়েছি, এখন গত কয়েকদিনের নমুনায় দেখছি আমরা নির্বাচিত সরকারকেও নিম্নমানের শব্দে, ভাষায়, বাক্যে গালমন্দ করতে কিন্তু ছাড়ছি না। এই যে হৃদয় বিদারক ঘটনাটা, যিনি আক্রান্ত হয়েছেন তার তো মর্মবেদনা আছে, কিন্তু আপনি দেখেন বাজারে আলোচনাটা কি হচ্ছে। আলোচনাটা কিন্তু দেখা যায় প্রধানমন্ত্রীর দিকে থ্রোয়িং করার একটা মানসিকতা আছে। এখন এটা আপনি কি দোষের হিসাবে নেবেন নাকি গুণের হিসাবে নেবেন, এটা বাস্তবতা। মানুষ সরকারকে গালি দিতে পছন্দও করে, আর সরকার সাধারণত গালি হজম করতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা বলছি নতুন বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশ, ওই ক্ষেত্রে রূপান্তর কিন্তু ক্ষমতার ওদিক থেকেও থাকতে হবে। আমরা যারা যেন তেন বিষয়ে যেটা না বুঝি সেই বিষয়ে এমন এমন কথা বলি, বিশেষ করে গণমাধ্যমকেও একটা আবেদন থাকবে যে আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি। আপনার ইটিভির নাম দিয়েও কিন্তু ফটো কার্ড হয়, আমি যেখানে চাকরি করি সেটার নাম দিয়েও ফটো কার্ড হয়। কিন্তু এটা যে ভুয়া অথবা বানোয়াট, এটা বুঝতে বুঝতে কিন্তু 3-4 দিন চলে যায়, ততক্ষণে অনেক কথা রটে যায়। তো আবার যখন কিছু কথা রটতে থাকে, তাৎক্ষণিক দেখা যাবে যে আরেকটা ঘটনা ঘটে। দেখা যাবে স্যারের মতো ব্যক্তির মন্তব্যকে নিয়ে একটা শব্দ ছেটে ফেটে আপনি দিয়ে দিলেন, স্যারের বক্তব্যের কিন্তু একটা ওজন আছে। তো স্যার ততক্ষণে ব্যথিত হতে হতে হয়তো চোখের পানি ফেলবেন 2 দিন পরে, আমি তো এটা বলি নাই। 2 দিনে যা ঘটার তা কিন্তু ঘটে গেল। আপনার সম্মান নষ্ট করা বলেন, আর আধা তথ্য ছড়িয়ে এটারে পরিপূর্ণ একটা আজগুবি জিনিসকে বাজারজাত করা বলেন, এই জিনিসটা কিন্তু এখন ব্যাপক মাত্রায় তথ্যের বিকৃতি জি, বিকৃত তথ্য কিন্তু বড় ভয়ঙ্কর। জি, কামাল ভাই, আমি আসবো আপনার কাছে। আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, আমরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা দেখছি গত কয়েকদিন ধরেই খুব একটি ভালো কিছু আমরা দেখছি না। আজকে বাংলাদেশের কানাডা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিবেচনায় ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা। নতুন নির্দেশনাতেও বাংলাদেশকে উচ্চমাত্রা সতর্কতা অবলম্বনের একটি তালিকা রেখেছে দেশটি। তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য জারি করা হয়েছে আরও কঠোর সতর্কতা। এলাকাটিতে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। 10 তারিখে কানাডা সরকারের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা, আদালত কেন্দ্রিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আকস্মিকভাবে বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংসতার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে থাকা কানাডীয় নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ স্থল থেকে দূরে থাকার এবং স্থানীয় প্রশাসনের দেয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। একেবারে যথার্থ। আসলে নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের ভেতরে যে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা যেভাবে দেখছি যে সরকারি দলের যে যুবক সংগঠনটি, তাদের যেভাবে তারা এই মানে ছাত্রলীগের মতো এই আগেকার মতো চাঁদাবাজি এবং মাঝে মাঝে আরো ভয়ঙ্করভাবে তারা কার্যকলাপ শুরু করছে, আমার কাছে মনে হয় যেন নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এককভাবে যিনি দায়ী তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে মাথা, এবং তার আন্তরিকতা, তার প্রফেশনালিজম, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি তার যে ইম্পার্শিয়ালিটি, নিরপেক্ষতা, এই কয়েকটা গুণ যদি তার না থাকে, তাহলে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো একেবারে স্বাভাবিক না হোক, কিন্তু একটা সহ্যের মাত্রায় থাকবে আশা করা যায় না। আনফর্চুনেটলি আমাদের দুর্ভাগ্য যে এমন একজন ব্যক্তিকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি, তার কাছে, আমার কাছে সবসময় মনে হয়েছে যে মনস্তাত্ত্বিকভাবে ভদ্রলোক, যেহেতু একটা সময় আমলা ছিলেন এবং তার মানে পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, আইনের উপরে পড়াশোনা করেছে, এমন কোনো আহামরি তার পারফরমেন্সও ছিল না, বিসিএস এ ছিলেন। এবং এই যে আমলা মানসিকতার তার ব্যাকগ্রাউন্ড, হি হ্যাজ সিম্পলি নো আইডিয়া হাউ টু রান দ্য হোম মিনিস্ট্রি। তার সামান্যতম ধারণাই নাই তিনি হোম মিনিস্টার পদে কেন গেলেন। তার আসল উদ্দেশ্য হচ্ছে এই পদে থাকলে একটা জাঁকজমকপূর্ণ নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা উপভোগ করা যায়। এই পদে থাকলে সারা পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী
তাকে দেখলে সালাম দেবে, তার চারপাশে গার্ড অফ অনারের ব্যবস্থা করবে, পুলিশের সমস্ত এই যে অ্যাপয়েন্টমেন্টসগুলো হায়েস্ট লেভেলে তিনি নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ সব কিছু যেগুলো আমলাতান্ত্রিক আনুষ্ঠানিক ক্ষমতা উপভোগ করার প্রয়াস, সেগুলো এই ব্যক্তির মধ্যে দেখা যায়। এবং কোনোভাবেই কিন্তু তার মধ্যে সামান্যতম ইঙ্গিত নেই যে এই পদে তার থাকা, এই মন্ত্রণালয়ে দেখা তার জন্য তার কোনো যোগ্যতাই নাই। এই কথা এই সারা দেশ মানে বলতে বলতে হয়রান হয়ে গিয়েছে। এবং আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারছি না যে তিনি কোন বুদ্ধিতে, কোন নিশ্চয়তায় এমন একজনকে, যে যার কোনো পেশাগত দক্ষতা নাই, যার অতীত অভিজ্ঞতা নাই, তাকে এই দায়িত্ব দিয়েছে। আমাদের এই দেশে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করার বিএনপিতে যথেষ্ট যোগ্য ব্যক্তি রয়েছে, যার সততা, কি বলে, জ্ঞানের ভান্ডার রয়েছে, যার প্রতি ইনস্ট্যান্টলি শ্রদ্ধা দেখাবে। এরকম আমি একজন নাম করতে পারি, যেমন আমাদের ডক্টর মঈন খান। মঈন খান একজন অত্যন্ত উচ্চশিক্ষিত, যার চরিত্রে কোনো সামান্যতম ব্ল্যাক স্পট নাই, যিনি মানে রাষ্ট্রপতি হওয়ার জন্য অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি ছিলেন। আমি এখনো আশা করি যে আমাকে যদি বাঁচতে দেওয়া হতো, আমি সরাসরি ডক্টর মঈন খানকেই রাষ্ট্রপতি হিসাবে বেছে নিতাম। আনফর্চুনেটলি সেটা হবার নয়। কিন্তু এই যে এরকম একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ সময় বিএনপির প্রতি আনুগত্য দেখিয়েছেন, তিনি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পুরা পুলিশ প্রশাসন কিন্তু একটা সততার প্রভাবে এই ঘুষ বাণিজ্য পুলিশের এটা বন্ধ হয়ে যেত। আমি তো যতদূর জানতে পারি, আগের চেয়ে আরো অনেক বেশি মাত্রায় পুলিশে ঘুষ বাণিজ্য চলছে এবং কোটি কোটি টাকার লেনদেন হয় পোস্টিংস নিয়ে বিভিন্ন থানায়। অথচ এই স্বরাষ্ট্রমন্ত্রী তার সামান্যতম ভ্রুক্ষেপ নেই। সে ওই যে চারদিকে তার স্পেশাল ব্রাঞ্চের লোক থাকবে, ইচ্ছা করলে কাউকে পাকড়াও করতে পারবে। সবচেয়ে খারাপ তার যে মানসিকতা, সেটা হচ্ছে যে কোনো ইম্পার্শিয়ালিটি নেই। এই যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যারা এই দেশে জুলাই বিপ্লব করেছিল, এই যে বিশাল একটা ছাত্রদের দল, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অত্যন্ত সচেতন ছাত্র সমাজ, যারা কোনো ভুল করেনি তাদের ছাত্র প্রতিনিধি ইলেক্ট করতে, এদের প্রতি যদি বিমাতাসুলভ আচরণ করা হয়, এবং প্রত্যেকদিন আমরা দেখি রাস্তাঘাটে সব জায়গায় ছাত্ররা, এই যে পুরা নিউ মার্কেট এরিয়া পুরো একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দুইটা দল তাদের ওই রাস্তার পাশের ব্যবসা কিভাবে উপরি তুলবে, এগুলো নিয়ে 2-3 দিন থেকে সেখানে মারামারি চলছে। হোয়াট ইজ দ্য হোম মিনিস্টার ডুইং? হোম মিনিস্টার এখন তার ডাইভার্সন অন্যদিকে। আমি অবাক হয়ে গিয়েছি সেদিন দেখে যে বাংলাদেশের সবচেয়ে নোটোরিয়াস ক্রিমিনাল সাংবাদিক রূপধারী যে ক্রিমিনাল আনিস আলমগীর, তার পাশে বসে সে রাত্রে নৈশভোজ করছে। কিভাবে সম্ভব এটা? একটা যেই লোকটা সরাসরি প্রেসিডেন্ট জিয়ার যে খেতাব তুলে নিতে বলছে, যেই লোকটা একবার এই প্রেসিডেন্ট জিয়ার মাজারকে সেখান থেকে সরায় ফেলতে বলছে, এরকম একটা ক্রিমিনাল, তার তো যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। অথচ এই স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে নৈশভোজ করছে। কি ধরনের মানুষ? আমি বুঝি না প্রধানমন্ত্রী কিভাবে তাকে আস্থায় নেয়, কিভাবে তাকে বিশ্বাস করে, কিভাবে তার উপর দায়িত্ব। আমি যদি বলি যে এটা না হোক, কিন্তু এই সরকারের যদি কখনো পতন ঘটে, একটা মানুষ যদি দায়ী থাকে, দায়ী থাকবে এই লোক, এই ব্যক্তি। কারণ তার সামান্যতম আনুগত্য নেই। যা কিছু করছে সবকিছু দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা, যেটা ভারত চায়, ঠিক সেই পথে সে চলছে।